বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা মনে বাজতেই শুরু করলো। আমি একটি কথা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়সীমা 3 মাসের বেশি 3 দিনও নয়। একটি কথা আমি বলেছিলাম, তো এই কথাটি কেন বলেছিলাম তার পেছনে কিছু আমার রিসার্চ ছিল। কিন্তু এখন আপনাদের কাছে যে বিষয়গুলো তুলে ধরবো, এই বিষয়গুলো আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে তার পজিশন থেকে সে নিজে থেকে ছেড়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ঘটছে এবং খুব তীব্রভাবে ঘটছে। এই জিনিসগুলো আপনাদেরকে হাড়ে হাড়ে আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমত, বর্তমানে বাংলাদেশের মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। এত প্রকটভাবে নাজেহাল অবস্থা যে বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে যে স্তম্ভটা, যে পুলিশ প্রশাসনটা, পুলিশ বাহিনীটা যেটা হচ্ছে কিনা বাংলাদেশের আইন শৃঙ্খলার স্তম্ভ, যেটা কিছুদিন আগে পুরোপুরিভাবে কিন্তু কর্মবিরতিতে চলে গিয়েছিল যখন প্রধানমন্ত্রী স্টেপ ডাউন করে। অন্তর্বর্তীকালের সরকারের চাপে দেখা যায়, অন্তর্বর্তীকালে সরকার যখন দায়িত্ব নেয় তাদের চাপে, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাখাওয়াত হোসেন ছিল তাদের চাপে কি হয়, আবার তারা কর্মে ফিরে আসে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, পুলিশদের বর্তমান যে অবস্থাটা, তারা কর্মে এসেছে ঠিকই, কিন্তু তাদের অবস্থানটা একদমই মানে এতটাই নিষ্ক্রিয় যে তাদের চোখের সামনে যদি বড় কোনো অকারেন্স ঘটেও যায়, কিন্তু তাদেরকে আপনার মানে ধাক্কাধাক্কি করেও তাদেরকে কাজে ঠিকভাবে লাগাতে পারবেন না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। ইভেন আপনারা যদি রাস্তায় দেখেন, ট্রাফিক পুলিশের অবস্থাটাও এক্স্যাক্টলি সেম। মানে এখন বলতে গেলে বাংলাদেশের যে পুলিশ প্রশাসনটা এতটাই মানে নিষ্ক্রিয় হয়ে পড়েছে যে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলাটাকে মেনটেন করা কোনোভাবেই পসিবল না। এই জিনিসটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি। সো এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখুন যে আপনারা দেখেন যে ভয় এবং জেদ, এই দুটা কিন্তু এখন পুলিশের মধ্যে ঢুকে পড়েছে। ভয়টা কি, যে হারে আসলে পুলিশ মারা হয়েছে একটা পর্যায়ে গিয়ে, শেষের দিকে গিয়ে, তো এই ভয় থেকে কিন্তু তারা কিছু করতে চাইবে না। অন্যদিকে জেদের কথা যদি বলি, যে হারে পুলিশ মারা হয়েছে এবং পুলিশের উপর যে পরিমাণ একটি মানুষের নিন্দার ঝড় উঠেছে, সেটা কিন্তু তাদেরকে এক ধরনের জেদেরও বসেও কিন্তু তাদেরকে নিষ্ক্রিয় করতে আসলে ফোর্স করছে বলে আমি মনে করি। এই যে ভয় এবং জেদ, এই দুইটার পাল্লায় কিন্তু পুলিশ প্রশাসন পড়ে গেছে, তো যে কারণে তারা এখন পুরোপুরিভাবে নিষ্ক্রিয়। খেয়াল করে দেখুন যে গাজী টায়ার যে কারখানায় যে ঘটনাটি ঘটলো, এত বড় একটা অকারেন্স ঘটলো, এত বড় কারখানায় একটি অকারেন্স ঘটলো, এত মানুষ পুড়ে মারা গেল, এখন পর্যন্ত কোনো বড় কোনো স্টেটমেন্ট আপনারা পেয়েছেন? কোনো ওইরকম তদন্ত করে সেটা রায় এবং কি হচ্ছে না হচ্ছে এগুলো পেয়েছেন আপনারা? মানে এত শত শত মানুষ পুড়ে মারা যাওয়ার পরেও কিছুই হয়নি, কোনো ভ্রুক্ষেপ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ বুঝতে পারছেন যে সকল কিছু এতটাই নিষ্ক্রিয় যে শত শত হাজার হাজার মানুষ মারা গেলেও কোনো যায় আসে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। খেয়াল করে দেখুন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অবস্থাটা দেখুন, তাদের পাওয়ারটাকে এত নিষ্ক্রিয় পর্যায়ে নেওয়া হয়েছে, তাদের পরিসরটাকে এত কমিয়ে আনা হয়েছে। এক কথা বলতে গেলে একদল তো তাদেরকে বাতিলের দাবি করছে, অন্যদিকে একটা সময় ছিল যখন জঙ্গি হামলাটার যারা করতো তাদের কাছে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নটা ছিল এমন একটা আতঙ্ক, যে আতঙ্কটা মানে তাদেরকে কাঁপাইতো। সত্যি কথা বলতে গেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে একটা তৎপরতা ছিল, তাদের যে কাজ ছিল, তাদের যে অ্যাকশন ছিল, এক কথায় বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলতে সবাই কাঁপতো। কিন্তু কি হয়েছে, ইউএসের যে পদক্ষেপে, ইউএসের নাক গলানোর কারণে কিন্তু এই প্রশাসনটাকে সংকুচিত করতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু বর্তমানে তাদের অবস্থানটাও কিন্তু খুবই নাজেহাল এবং নিষ্ক্রিয়। এবার আসেন সেনাবাহিনীর অবস্থানের কথা যদি বলেন, সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটা জেলার কোনায় কোনায় গিয়ে আইনশৃঙ্খলা মেনটেন করার মতো অবস্থান নাই। সেনাবাহিনীর সর্বোচ্চ বড় বড় শহরগুলোতে বা মাঝে মাঝে অভিযান চালিয়ে তারা কিছু একটা কাজ করতে পারে, কিন্তু তারা যে জেলায় গিয়ে প্রতিদিনের মতো যে দায়িত্ব পালন করে সেরকম তো পরিসর নাই সেনাবাহিনীর। সেক্ষেত্রে আপনারা দেখেন সেনাবাহিনীর অবস্থানটাও একটা সার্টেন লেভেলে খুবই প্রখর, খুবই উজ্জ্বল, খুবই মানে ব্যাপক, কিন্তু অন্যদিকে চিন্তা করলে খুবই সংকীর্ণ। এবার খেয়াল করে দেখুন আনসার যে বিদ্রোহ হলো, সে আনসার বিদ্রোহতে দেখা যায় যে
প্রশাসনের কোনো হস্তক্ষেপ ছিল না, ছাত্ররা এসে হস্তক্ষেপ করতে হয়েছে, ছাত্ররা এসে আনসারদের সাথে বাকবিতণ্ডা জড়িয়েছে। মানে বুঝতে পারছেন, প্রশাসন বলতে গেলে আইন শৃঙ্খলা অবস্থা বাংলাদেশে এখন -1%ও কিছু বলা যাচ্ছে না। এই অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বোচ্চ বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা বাংলাদেশকে পুরোপুরিভাবে কিন্তু আসলে একটি থ্রেটের মুখে ফেলে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে সুষ্ঠুভাবে যে দেশ পরিচালনা করার যে ব্যাপারটা, এখন দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে, প্রতিটা স্তরে স্তরে প্রশ্নবিদ্ধ হচ্ছে। মানে আপনি খেয়াল করে দেখুন, বল প্রয়োগ করা, মিথ্যা মামলা দেয়া, হয়রানি করা, প্রতিহিংসা রাজনীতি করা। খেয়াল করে দেখুন, সাকিব আল হাসানের উপর মিথ্যা মামলা দেওয়ার পর বর্তমানে একটি ঝড় উঠেছিল, যে মিথ্যা মামলার ঝড়। এখন আবার দেখলাম নতুন করে তৌহিদ আফ্রিদির নামে, তার বাবার নামে মামলা দেওয়া হয়েছে। আচ্ছা, তার বাবার নামে মামলা দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেটা পরে, কিন্তু তৌহিদ আফ্রিদির মতো ইউটিউবার, মানে তাকে হত্যা মামলায় দিতে হলো, যে মামলার আসামি শেখ হাসিনাও আছে, উবায়দুল কাদেরও আছে। মানে এই ধরনের ব্যাপারগুলা, মানে মামলাগুলো এখন একটা হাস্যকরের সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। সো এই বিষয়গুলোকে কেন্দ্র করে মানে বোঝাই যাচ্ছে যে মিথ্যা মামলার প্রকট এত বেড়ে গিয়েছে যে সত্য যে মামলাটা সেটারও কোনো ভ্যালু থাকবে না, 100% এখন বলা যাচ্ছে। এবং এগুলো বেসলেসভাবে আসলে মামলা করা হচ্ছে, যে মামলাগুলোর কোনো ভিত্তি নাই, এবং যেগুলোর ভিত্তি আছে সেগুলোকে কিন্তু গুনে খাওয়ার মতো অবস্থা করে দিচ্ছে। খেয়াল করে দেখুন, প্রতিহিংসার রাজনীতির মধ্যে সর্বোচ্চ ভূমিকা পালন করছে হচ্ছে নজরুল, ডক্টর আসিফ নজরুল। যে প্রতিহিংসার রাজনীতিটা সে দেখিয়েছে সাকিব আল হাসানকে কেন্দ্র করে, সেটা কিন্তু বাংলাদেশে একটি জোয়ার হয়েছে তার কথা বলার পরে। খেয়াল করে দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কমান্ড, তার কমান্ডগুলো কিন্তু আসলে সে যে বার্তাটা দিয়েছে সে কমান্ড কেউ রাখছে না, কেউ শুনছেও না। স্বাস্থ্য খাত, শিক্ষা খাতে যে অবস্থা, মানে যেভাবে শিক্ষকদেরকে আসলে নির্বিচারে নির্যাতন করা হয়েছে বা হচ্ছে, মানে সর্বোচ্চ পর্যায়ে প্রতিটা জেলায় জেলায় এক শ্রেণীর মানে ছাত্র শিবির এবং জামাতে ইসলামের প্রভাবটা এমন পর্যায়ে খাটানো হচ্ছে যে শিক্ষকদের উপর হয়রানির বিশাল ভূমিকা সমন্বয়কারী নামে যে জামায়াত ইসলাম এবং শিবিরদের যে তৎপরতা, সেটা কিন্তু প্রখরভাবে কাজ করাচ্ছে, যেটা কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস 100% প্রশ্নবিদ্ধ হচ্ছে তার এই কর্মের কোনো রিয়াকশানে না যেতে পেরে। স্বাস্থ্য খাতে গতদিন দেখলেন যে কি হয়েছে, মানে প্রশাসন পুরোপুরি বলছে যে আমরা আর কাজেই ফিরবো না। মানে অবস্থাটা দেখুন, বাংলাদেশের অবস্থানটা এতটাই নাজেহাল যে সকল কিছুতে ইউনিভার্সিটিগুলোতে মানে ছাত্র শিবির পুরোপুরিভাবে দখল করার চেষ্টা করছে। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সমন্বয়কারী যে মেধাবী ছাত্র বলে আমরা যাদেরকে আসলে মাথায় তুলে নাচছে, তারা এবং শিবিরের মধ্যে পর্যন্ত কিন্তু বক্সিং খেলা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে সকল দলকে নিয়ে বৈঠক করছে। এক কথায় ভবিষ্যৎ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার দিকেই ছুটছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে ইউনূস ইজ যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যাপারটা দেখো, তারা কিন্তু একটি পলিটিক্যাল পার্টি না, দে আর রোলিং দেয়ার রেসপন্সিবিলিটি অ্যাজ এ নিউট্রাল গভর্নমেন্ট। কিন্তু তারা কিন্তু এই যে নিরপেক্ষ গভর্নমেন্টের ভূমিকাটা রাখতে পারছে না। অর্থনৈতিক সংকটের কথা যদি বলতে গেলে, রিজার্ভের কথা বলো 46 বিলিয়ন থেকে এখন নেমে এসেছে 19 বিলিয়ন, ধরো একটু বেড়ে একটু উপরের দিকে যাবে। কিন্তু বর্তমান সব যে বিগত সরকারের যে মেগা প্রজেক্টগুলো তো আসলে রানিং অবস্থায় থাকতে হবে, রানিং অবস্থায় থেকে কিন্তু এই যে ঋণ, বড় বড় যে ঋণগুলো কিন্তু পরিশোধ হচ্ছিল, সে পরিশোধে কিন্তু একটা বিশাল ব্যাঘাত ঘটেছে। দেশের চারদিকে অর্থনৈতিক যে কাঠামোটা সরকার এত বছর পর 16 বছর রোলিং থাকার পরে, রানিং অবস্থা থাকার কারণে এখন নতুন গভর্নমেন্ট আসার পরে একদমই তালবেতাল হয়ে গিয়েছে। বলতে গেলে সংবিধান চেঞ্জ করতে হবে, প্রধানমন্ত্রীকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ছাত্র এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলছে। সকল কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিছুদিন পরে সত্যি পাগল হয়ে যাওয়ার মতো একটি অবস্থায় ফেলে দিয়েছে। যদি সেনাবাহিনী এখন যদি ভুল আচরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে, তাহলে বাংলাদেশ সত্যি কথা বলতে গেলে সেনাবাহিনীর আন্ডারে চলে যাবে পুরোপুরিভাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তার যে এখন যে বাংলাদেশের সংস্কার করার যে প্রত্যয় নিয়ে আসাটা পুরোপুরিভাবে ব্যাঘাত ঘটে যাবে। বন্ধুরা, ব্যাঘাত ঘটার দিকেই যাচ্ছে, কারণ এখন পর্যন্ত তার কোনো কঠোর এবং প্রবল কোনো আইন প্রণয়ন করতে পারেনি। যেগুলো আসলে যে অনিয়মগুলো হয়েছে গত কিছুদিন ধরে, সেগুলোর কোনো আইন প্রণয়নই দেখা যায়নি। শুধু দেখা গেছে যে সমন্বয়কারীদের
বাজে এবং বাজে বাজে ভাবে মানে প্রভাব খাটানো, মানে জোর খাটানো, মানে সমন্বয়কারী বললে শুধু ভুল হবে, যে জামাত শিবিরের প্রভাব খাটানো ছাড়া বাংলাদেশে বর্তমান সময়ে কিছুই দেখা যায়নি। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি সংস্কার করতে হয়, প্রবলভাবে শক্তি প্রয়োগ করতে হবে, এবং সেনাবাহিনী যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয়ে যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে 3 মাস, যেটা আমি সময় বলেছিলাম যে 3 মাসের বেশি 3 দিন, সেটাও আসলে হবে না, তার আগেই তার মানে ঘন্টা বেজে যাবে বলে আমার মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের দৃষ্টিভঙ্গিকে আমি যে পয়েন্টগুলো দিলাম আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।